Hello students, welcome to another video in my channel English Globe. আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 সেমিস্টার 2 এর একটি পোয়েম স্টিল আই রাইজ এটি পড়ব। স্টিল আই রাইজ এই কবিতাটি যে বইতে পাবলিশ হয়েছিল তার নাম হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ। এটির পোয়েট হচ্ছেন মায়া অ্যাঞ্জেলিউ। মায়া অ্যাঞ্জেলিউর লেখা একটি পোয়েম। এটা একটা রিভল্টিং পোয়েম বা প্রোটেস্টিং পোয়েম, যেটার মধ্যে দিয়ে কবি একটা পার্টিকুলার সমাজের ওপরে, সোসাইটির ওপরে একটা রিভল্ট প্রকাশ করেছেন, তার যে প্রোটেস্ট তাদের এগেনস্টে সেটা প্রকাশ করেছেন। তো এই কবিতাটা পড়ার আগে দুটো জিনিস আমাদেরকে একটু জেনে নিতে হবে। এক হচ্ছে কোন প্রেক্ষাপটে কবিতাটি লেখা, অর্থাৎ এর সোশিও পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা, এবং মায়া অ্যাঞ্জেলিউ অর্থাৎ পোয়েট সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে নেওয়াটা প্রয়োজন আমাদের কবিতা বোঝার ক্ষেত্রে, সেটা অনেকটাই সুবিধাজনক। তো মায়া অ্যাঞ্জেলিউ হচ্ছেন একজন আফ্রো আমেরিকান উইমেন, অর্থাৎ তিনি কিন্তু কৃষ্ণাঙ্গ বা কালো ছিলেন। এবং আমরা জানি যে আমেরিকাতে এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মধ্যে যে একটা সমস্যা রয়েছে, একটা রাইভালরি রয়েছে তাদের মধ্যে, সেটা বর্তমানেও বিদ্যমান, এখনও অবধি সেই রাইভালরিটা রয়েছে এবং প্রাচীনকাল থেকে এই সমস্যাটা কিন্তু চলে আসছে। আমেরিকাতে এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের সমস্যাটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। সেই কারণেই ব্যারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হন, সেটাকে একটা রিভলিউশনারি ঘটনা বলা হয়। কারণ এটা ভাবাই যায় না যে একজন একজন কালো মানুষ তিনি আমেরিকার প্রেসিডেন্টের মতো এত একটা উচ্চ পদে সিলেক্টেড হতে পারেন, সেইটা কিন্তু ভাবা যেত না। সেই হিসাবে সেই রকমই তো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মধ্যে যে একটা সমস্যা রয়েছে, যে একটা সমস্যা বিদ্যমান, সেটা কিন্তু তখনও ছিল। এবং এই কবিতাটা কিন্তু এই শ্বেতাঙ্গ, এই যে বললাম পার্টিকুলার একটা সোসাইটি অর্থাৎ শ্বেতাঙ্গদের বিরুদ্ধেই কিন্তু একটা প্রোটেস্টের হিসাবে এই কবিতাটি মায়া অ্যাঞ্জেলিউ লিখেছেন। তিনি নিজে যেহেতু একজন কৃষ্ণাঙ্গ মহিলা ছিলেন, সেই কারণে পার্সোনালি তিনি প্রচণ্ডভাবে এটা অনুভব করেছেন। শ্বেতাঙ্গরা কী করতো, প্রাচীন যে আমেরিকান, যারা অ্যাকচুয়াল আমেরিকান, রেড ইন্ডিয়ান বলা হয়, তারা কিন্তু কালো ছিল এবং নানা রকম কলোনিয়ালিস্ট যে সমস্ত দেশগুলো ছিল তাদের এই আমেরিকাতে আগমন ঘটে এবং এরাই কিন্তু শ্বেতাঙ্গ যারা বাইরে থেকে আসে এবং আমেরিকাকে দখল করে। এবং শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রচণ্ডভাবে অপ্রেসড করত, তাদেরকে কৃতদাস হিসাবে রাখত, যা ইচ্ছা তাদের ওপর শারীরিক মানসিকভাবে অত্যাচার করত। যেহেতু বাইরে থেকে যারা এসেছে তারা অনেক শক্তিশালী ছিল, অস্ত্রশস্ত্র দিক থেকে হোক বা ধনসম্পত্তির দিক থেকে হোক অনেকটা শক্তিশালী থাকায় কৃষ্ণাঙ্গদের ওপর তারা প্রচণ্ড পরিমাণে অত্যাচার করত, শারীরিকভাবে মানসিকভাবে সব রকম। তাদেরকে দিয়ে সমস্ত রকম পরিশ্রমমূলক কাজ করানো, মেয়েদেরকে শারীরিকভাবে অত্যাচার করা, তাদেরকে ভোগ করা, কৃতদাস হিসাবে সমস্ত রকম অত্যাচার তাদের উপর এই শ্বেতাঙ্গরা করত। মায়া অ্যাঞ্জেলিউ একজন কৃষ্ণাঙ্গ হিসাবে সেই জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছেন এবং তার পার্সোনাল যে জীবন সেটাও কিন্তু খুব একটা প্যাথেটিক জীবন তার। মায়া অ্যাঞ্জেলিউ যখন ছোট ছিলেন তখন তার বাবা মার সেপারেশন হয়ে যায়, তারা ডিভোর্স হয়ে যায় তাদের বাবা মার মধ্যে। এবং এই মায়া অ্যাঞ্জেলিউর বয়স যখন মাত্র 7 বছর, সেই সময়তে তার মায়ের যে শ্বেতাঙ্গ একজন বয়ফ্রেন্ড ছিল, তখন আমেরিকাতে যেহেতু এটা থেকে থাকে, বিয়ের পরে তার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার মায়ের যে বয়ফ্রেন্ড, সে মায়া অ্যাঞ্জেলিউকে কিন্তু মলেস্ট করে, একটা বাচ্চা মেয়ে তাকে কিন্তু মলেস্ট করে। এবং পরবর্তীকালে তার যে মায়া অ্যাঞ্জেলিউর যে মামারা ছিলেন, তার মায়ের যে ভাইয়েরা, তারা মায়া অ্যাঞ্জেলিউর সামনেই ওই বয়ফ্রেন্ডকে মেরে দেয়, তারা হত্যা করে দেয়। এবং এই পুরো ঘটনাটা তার উপর মানসিকভাবে এতটাই প্রেশার তৈরি করে, একদম মলেস্ট হওয়া একটা বাচ্চা মেয়ে, তার পক্ষে সেটাই প্যাথেটিক, প্লাস তার সামনে একজনকে মরে যেতে দেখা, যেটার জন্যে উনি নিজেকে দায়ী করতেন যে হ্যাঁ আমার জন্যেই উনি মারা গেছেন। তো এই পুরো ঘটনাটা তাকে মানসিকভাবে ভীষণ একটা খারাপ জায়গাতে নিয়ে চলে যায়, যেখান থেকে প্রায় 3-4 বছর তিনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। মায়া অ্যাঞ্জেলিউ কোনো কথা বলতে পারতেন না।
পরবর্তীকালে বার্থা ফ্লাওয়ার্স বলে একজন টিচার ওনার জীবনে আসে এবং ওই আধারের জায়গা থেকে মায়া অ্যাঞ্জেলিওর হাত ধরে তাকে টেনে বের করে একটা শিক্ষার প্রাঙ্গণে নিয়ে আসেন, তাকে শিক্ষা দান করেন, শিক্ষার আলো দান করেন। এবং পরবর্তীকালে মায়া অ্যাঞ্জেলিও যে জায়গায় গিয়ে পৌঁছেছেন, যে একটা তিনি আমেরিকার যে সমস্ত এই কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য তিনি একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্টও ছিলেন, মানে তাদের যে সামাজিক অধিকার সেই নিয়েও তিনি লড়াই করেছেন। এবং তার এই সমস্ত জীবনেতে এই তার টিচার বার্থা ফ্লাওয়ার্সের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মায়া অ্যাঞ্জেলিওর ছবি আমেরিকার নোটেতেও ছাপা হয়েছিল। তিনি এতটাই একটা উঁচু দরের জায়গাতে পৌঁছে গিয়েছিলেন। খুব রিসেন্ট এই 2014-তে বোধহয় মায়া অ্যাঞ্জেলিও মারা যান। তো এই পুরো এই যে তার জীবনের ঘটনা, তার একটা অটোবায়োগ্রাফি রয়েছে, অ্যান্ড আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস, এরকম বলে একটা তার অটোবায়োগ্রাফি রয়েছে, মেমোয়ার বলতে পারি আমরা। তো এই যে তার একটা অপারেশন, সারা জীবনের মধ্যে তার মনের মধ্যে যে একটা অপারেশন, সেখান থেকে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর যে তার একটা কাহিনী, যে হ্যাঁ আমাকে দমিয়ে রাখতে চেষ্টা করলেও সমস্ত রকম পরিস্থিতি হোক, তোমরা শ্বেতাঙ্গরা হোক, আমি কিন্তু দমবো না। আমি বা আমরা, এখানে যেই যেই জায়গায় মি বা আই বলা হয়েছে, তাহলে মায়া অ্যাঞ্জেলিও তার নিজের মাধ্যমে সমগ্র কৃষ্ণাঙ্গ জাতির কথা বলেছেন। এবং যেখানে ইউ বলা হয়েছে, ইউ এর মাধ্যমে সমগ্র শ্বেতাঙ্গ জাতিকে বোঝানো হয়েছে। আশা করছি ব্যাকগ্রাউন্ডটা বোঝা গেছে। এবারে বাকিটা আমরা কবিতাটা পড়তে পড়তে আলোচনা করব। তাহলে এসো শুরু করা যাক পোয়েম স্টিল আই রাইজ। You may write me down in history with your bitter twisted lies. বলছে তুমি ইতিহাসে আমাকে খুব তিক্ত পেঁচানো মিথ্যার মধ্যে লিখতে পারো। তুমি অর্থাৎ বললাম শ্বেতাঙ্গদের বোঝানো হচ্ছে, এবং যাদের হাতে ক্ষমতা থাকে তারাই ইতিহাস লেখে। সেই হিসাবে বলা হচ্ছে যে ইতিহাসের পাতায় তুমি আমাকে বা আমাদেরকে যে একটা খুব মিথ্যা, একটা তিক্ত পেঁচালো মিথ্যার মাধ্যমে লিখে রাখতেই পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, বলছে তুমি খুব নোংরার মধ্যে, মাটির মধ্যে আমাকে পদদলিতও করে দিতে পারো। ট্রড মানে পদদলিত করে দেওয়া। বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু তবুও ধুলোর মতো আমি উঠে দাঁড়াবো। ডাজ মাই স্যাশিনেস আপসেট ইউ, বলছে আমার এই যে ঔদ্ধত্য, এইটা কি তোমাকে দুঃখ দেয়? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, বলছে তুমি বা তোমরা এত দুঃখেতে ঢেকে থাকো কেন? আমার এই যে ঔদ্ধত্য, এইটা দেখে তোমাদের দুঃখ হয়? উনি প্রশ্ন করছেন তাদেরকে, অর্থাৎ এখানে কিন্তু মক করছে, শ্বেতাঙ্গদের মক করে বলছে যে আমার এই যে ঔদ্ধত্য, আমি একজন কৃষ্ণাঙ্গ মানুষ হয়ে আমার যে এত সাহস যে তোমাদের সাথে চোখে চোখ মিলিয়ে আমি কথা বলছি, এইটা কি তোমাদেরকে দুঃখ দেয়? তোমরা সারাক্ষণ এত দুঃখ কাতর হয়ে থাকো কেন? কজ I walk like I have got oil wells pumping in my living room, বলছে কারণ, এটার কারণ কি এটা যে তোমরা আমি যেভাবে হাঁটি তাতে দেখে মনে হয় যে আমি আমার বাড়ির মধ্যে, আমার লিভিং রুম থাকার ঘরের মধ্যে কোনো তৈল খনি রয়েছে এবং সেখান থেকে আমি তেল বার করছি, তেলের কূপ থেকে তেল বার করছি। এখানে তেলটা কিন্তু একটা কিসের প্রতীক? ধনসম্পত্তির প্রতীক। বাইরে যে দেশেতে যার কাছে তেলের খনি থাকবে, স্বাভাবিকভাবেই তাকে একটা হাই ক্লাস সোসাইটির লোক মনে করা হয়, যার প্রচুর টাকা পয়সা রয়েছে। এখানেও সেই হিসাবে বলছে একজন কৃষ্ণাঙ্গর কাছে তো সেটা সম্ভব নয়, শ্বেতাঙ্গরাই সেটা অধিকার করে রেখেছে। তো সেই জন্য উনি বলছেন যে আমার হাঁটা চলা দেখে কি এরকম মনে হয় এই ঔদ্ধত্য আমার আসছে কোথা থেকে? তোমাদের মনে হয় কি যে নিশ্চয়ই আমার শোয়ার ঘরের মধ্যে তেলের কূপ খোঁড়া রয়েছে যেখান থেকে আমি তেল বার করছি, সেই জন্য আমার এই ঔদ্ধত্য? Just like moons and like suns, with the certainty of tides, just like hope springing high, still I will rise. এই চাঁদ এবং সূর্যের মতো
উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, অর্থাৎ টাইড ঢেউ, ঢেউয়ের যে একটা নিশ্চয়তা, অর্থাৎ চাঁদ সূর্য যতটা নিশ্চিত এবং সমুদ্রের ঢেউও যতটা নিশ্চিত যে হবেই, কোনো তার অভাব হবে না, বা সেখানে কোনো রকম রেস্টের ব্যাপার নেই, এটা আবশ্যক একটা জিনিস। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্কিং হাই, যেভাবে আশা লাফিয়ে উঁচুর দিকে উঠে যায়। আশাই তো এমন একটা জিনিস যেটা একটা খুব হতাশ হয়ে পড়া মানুষকেও উঠে দাঁড়াতে সাহায্য করে। যার মধ্যে আশা রয়েছে সেই একমাত্র অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও মাথা তুলে দাঁড়াতে পারে। তো সেই রকম যেভাবে আশা মাথা তুলে দাঁড়ায়, সেই রকমভাবে স্টিল আই উইল রাইজ, সেইভাবে আমি মাথা জাগিয়ে উঠে দাঁড়াবো। Did you want to see me broken? Bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries. বলছে, তোমরা কি আমাকে ভাঙাচোরা অবস্থায় দেখতে চাও? মাথা নিচু করে, লোয়ার্ড আইজ অর্থাৎ চোখ নিচু করে, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, আমার কাঁধগুলো চোখের জল ঝরে পড়ার মতো কাঁধও ঝরে পড়েছে বা নেমে গেছে, নুয়ে পড়েছে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, এবং আমার আত্মার যে কষ্ট, আত্মিক কষ্টের যে কান্না, তার মধ্যে দিয়ে আমি দুর্বল হয়ে গেছি। প্রশ্ন করছেন উনি যে তোমরা আমাকে এইভাবে দেখতে চাও, যে আমার আত্মিক কান্নাতে আমি দুর্বল হয়ে গেছি, আমি ভেঙে চুরে গেছি, আমার মাথা নেমে গেছে, মাথা নত হয়ে গেছে, চোখ নিচের দিকে নেমে গেছে, এবং কাঁধও তুলে রাখতে পারছি না, কাঁধটাও নুইয়ে পড়েছে, এই রকম ভাঙাচোরা অবস্থায় আমাকে দেখতে চাও? ডাজ মাই হটনেস অফেন্ড ইউ? ডোন্ট ইউ টেক ইট awful hard, cause I laugh like I have got gold mines digging in my own backyard? বলছেন যে আমার এই যে দাম্ভিকতা, এটা কি তোমাদেরকে অফেন্ড করে, অর্থাৎ বিরক্ত করে? ডোন্ট ইউ টেক ইট awful হার্ড, তোমাদের মনে হয় না যে এই জিনিসটা খুব কঠিন, যে একজন কৃষ্ণাঙ্গ মানুষ, যে যার উপর এত অত্যাচার হয়ে থাকে, যার উচিত মাথা নামিয়ে চলা সব সময়, সে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সে কিভাবে এত কথা বলছে, এত স্ট্রেংথ, এত শক্তি কোথা থেকে আসছে? তোমাদের মনে হয় না যেটা খুব একটা একটা অদ্ভুত কঠিন জিনিস, যেটা হতে পারে না? কারণ কেন মনে হবে? কারণ আমি যেভাবে হাসি, এত কষ্টের মধ্যেও আমি যেভাবে হাসি, তাতে করে এটা মনে হয় না যে আমার বাড়ির পিছন দিকে একটা সোনার খনি রয়েছে, যেখান থেকে আমি সোনা খনন করছি। অর্থাৎ এই সোনার খনি, এই গোল্ড মাইন্স, অয়েল ওয়েলস, এইগুলো হচ্ছে একটা প্রতিপত্তির প্রতীক, একটা ক্ষমতার প্রতীক। You may shoot me with your words, you may cut me with your eyes. বলছে তোমার শব্দবাণী তুমি আমাকে আহত করতে পারো, আমাকে আহত করতে পারো তোমার শব্দবাণী। তোমার চোখের দ্বারা, তোমার তীক্ষ্ণ দৃষ্টির সাহায্যে তুমি আমাকে অর্থাৎ কেটেও ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইয়োর হেটফুলনেস, তোমাদের ঘৃণার মাধ্যমে তুমি আমাকে মেরেও ফেলতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তাও বাতাস যেভাবে ঘুরে দাঁড়ায় সেইভাবে আমি উঠে দাঁড়াবো, অর্থাৎ বাতাসের মতো আমিও মাথা জাগিয়ে উঠে দাঁড়াবো। ডাজ মাই সেক্সনেস আপসেট ইউ? ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ? বলছেন আমার এই যে যৌনতা, এইটা কি তোমাদেরকে দুঃখ দেয়? ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ, তোমাদের কাছে এই জিনিসটা কি খুব অবাক করে? অর্থাৎ বলছেন এই যে একটা রিভল্ট, এই যে কবি মায়া অ্যাঞ্জেলি ওখানে একটা রিভল্ট করছেন, প্রোটেস্ট করছেন, সেটা কিন্তু তার লিঙ্গের সাথে যায় না। অর্থাৎ বলা হয়ে থাকে, আমরা এটা একটা জেনারেল আইডিয়া রয়েছে যে যে সমস্ত এই প্রোটেস্টিং কাজ, সেগুলো পুরুষেরা করবে, মহিলারা নয়। তাহলে এখানে একজন মহিলা হয়ে এত অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে এই যে প্রতিবাদ, এইটা, এই যে একটা যৌনতার আমার যে লিঙ্গ, যেটা আমার জন্মগত যে লিঙ্গ, সেই
তার বৈশিষ্ট্যের কোথাও একটা বৈপরীত্য ঘটছে। তাহলে এই জিনিসটা বলছেন যে এইটা কি তোমাদেরকে অবাক করে দেয় না? আমার এই যে একটা সেক্সিনেস অর্থাৎ একটা যৌনতা, এই যে আমার যে একটা যৌন জোর বলতে পারি আমরা, নিজের লিঙ্গের বিরুদ্ধে গিয়ে কাজ করার যে জোর, এই জিনিসটা কি তোমাদেরকে দুঃখ দেয় না? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস। বলছে আমি যেভাবে নৃত্য করি, আমি যেভাবে নেচে বেড়াই, তাতে করে মনে হয় যে আমি অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, অর্থাৎ উরুর যে মিলনস্থল, উরুর মিলনস্থলে কি থেকে থাকে? আমাদের সেক্স অর্গ্যান বা যৌনাঙ্গ থেকে থাকে। তো বলছেন কবি যে আমি যেভাবে নাচি, তাতে করে কি এটা মনে হয় না যে আমার এই উরুর সঙ্গম স্থলে আমি যেন কোনো হিরে লুকিয়ে রয়েছি, অর্থাৎ হিরে লুকিয়ে রেখেছি। তো তার মানে কি, যে আমাদের যে যৌন স্থল উনি বলতে চাচ্ছেন যে সেইখানেতে আমি কোনো মূল্যবান ধনসম্পত্তি লুকিয়ে রেখেছি, যেখান থেকে আমার এই শক্তি, যে একটা শক্তি রয়েছে, সেইটা বেরিয়ে আসছে। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ। বলছে যে ইতিহাসের এই লজ্জার যে কুটির, সেখান থেকে বেরিয়ে আমি উঠে দাঁড়াবো। লজ্জার কুটির কেন? এই যে কৃষ্ণাঙ্গদের ওপর এত অত্যাচার করা হচ্ছে, যে কোনো অত্যাচার বা অপারেশনের যে ইতিহাস, সেটা সবসময় লজ্জার। তো সেই হিসাবে বলছে এই যে ইতিহাসের লজ্জার যে কুটির, সেখান থেকে আমি উঠে দাঁড়াবো। আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ। বলছে যে অতীত যেটা এই বেদনার মধ্যে রয়েছে, বেদনার মধ্যে নির্মিলিত রয়েছে, নির্মিলিত, রুটেড, অর্থাৎ বেদনার মধ্যে এই শিকড় গেড়ে বসে আছে, সেখান থেকে আমি উঠে দাঁড়াবো। আই অ্যাম আ ব্ল্যাক ওশান, লিপিং অ্যান্ড ওয়াইড, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। কি বলছে? আই অ্যাম আ ব্ল্যাক ওশান, আমি একটা কালো সমুদ্রের মতো, যে লিপিং অ্যান্ড ওয়াইড, যেটা লাফাচ্ছে, যে সমুদ্র লাফাচ্ছে অর্থাৎ কম্পমান এবং বিস্তৃত, ওয়াইড। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, এবং এই যে ঢেউয়ের যে ফুলে ফেঁপে ওঠা, সেইটা আমি সহ্য করি। অর্থাৎ সমুদ্র যেভাবে এই ঢেউয়ের ফুলে ফেঁপে ওঠা, তার যে কম্পমান অবস্থা, এইটাকে সহ্য করে, সেই রকমভাবে আমিও কালো সমুদ্রের মতো, যে এই জীবনের যে উথাল পাথাল, সেই সমস্ত কিছুকে আমি সহ্য করি। লিভিং বিহাইন্ড রাইট নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ। বলছেন যে ভয় এবং টেরর অর্থাৎ ভীতি, এই সমস্ত কিছুর যে অন্ধকার রাত্রি, সেখানকে সেটা পিছনে ফেলে রেখে আমি উঠে দাঁড়াবো। ইন্টু আ ডেব্রেক দ্যাটস ওয়ান্ড্রাসলি ক্লিয়ার আই রাইজ। কীরকম? এমন একটা ভোর, ডেব্রেক অর্থাৎ ভোরবেলা, যেটা অভূতপূর্বভাবে পরিষ্কার। অর্থাৎ এই যে অপারেশনের একটা সময়, সেই সময়টা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন সময়, যেখানে পরিষ্কার বলে কিছু দেখা যাচ্ছে না। সেইখান থেকে এই অপারেশনের দিন কাটিয়ে উঠে আমি এমন একটা ভোরেতে উঠে দাঁড়াবো, যেটা অদ্ভুতভাবে পরিষ্কার, অর্থাৎ যেখানে কোনো রকম কোনো কষ্ট বা এই অপারেশন, অত্যাচার, এগুলো নেই। Bringing the gifts that my ancestors gave, I am the dream and the hope of the slave. বলছে যে আমার পূর্বপুরুষেরা, অ্যানসেস্টার্স, আমার পূর্বপুরুষেরা যে সমস্ত উপহার আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সমস্ত কিছু নিয়ে এসে কি বলছেন? আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আমি, কবি বলছেন, আমি এই সমস্ত কৃতদাস, যে সমস্ত কৃতদাসরা রয়েছে, তাদের প্রত্যেকের স্বপ্ন আমি, তাদের আশা আমি, এই দুর্দিনের দিন থেকে বেরিয়ে আসার যে আশা, যে স্বপ্ন, তার কর্ণধার হচ্ছে আমি, তার বাহক হচ্ছে আমি। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, অর্থাৎ আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো। এই তিনবার কেন বলেছেন? এখানে একটা এমফাসাইজ করার জন্যে, তার এই যে প্রোটেস্ট, এটাকে জোর দেওয়ার জন্যে এখানে তিনবার ব্যবহার করেছে। এখানে কবিতাটা শেষ হচ্ছে। খুব সুন্দর কবিতা, অসাধারণ একটা কবিতা, এবং যেখান থেকে একটা মানসিক জোর পাওয়া যায়, এরকম একটা কবিতা। আশা করছি তোমরা প্রত্যেকেই কবিতাটা বুঝতে পেরেছো। ভালো করে পুরোটা শুনো, পছন্দ হলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো,
এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি কবিতাটা বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পড়তে থাকো। অল দ্য বেস্ট।